অকুতোভয় আবু সাঈদের ঐতিহাসিক আত্মত্যাগের দিন আজ। রাষ্ট্রীয় শোকে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। আশুলিয়ার 6 মরদেহ পোড়ানো মামলা, সাবেক পুলিশ কর্মকর্তা কাফি সহ 8 আসামি ট্রাইব্যুনালে। আজ সিরিজ নির্ধারণী শেষ টি-20। অন্যায় অনিয়মের প্রমাণ চাইলেন সালাউদ্দিন। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে বাংলাদেশ। এ উপলক্ষে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিদেশে বাংলাদেশ মিশন এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাতের কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। 16 জুলাইকে জুলাই শহীদ দিবস ঘোষণা করে গত 2 জুলাই প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। দর্শক, এই বিষয়টি নিয়ে সরাসরি তথ্য জানবো। ফখরুল শাহিন আমার সঙ্গে যুক্ত হয়েছেন। ফখরুল, আজ আপনার সঙ্গে এর আগেও সকালবেলায় কথা হচ্ছিল, তখন আবু সাঈদের পরিবারের অনেক মানুষজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ গিয়েছেন। আপনি এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। সারাদিন ব্যাপী কি কি কর্মসূচি থাকছে? তানভীর, এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশাল সকল র্যালি কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন মোড় হয়ে আবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকেই যাচ্ছেন এবং আমরা দেখেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সবগুলো বিভাগের শিক্ষার্থীরা এই শোক র্যালিতে কিন্তু অংশ নিয়েছেন। এটি জুলাই শহীদ দিবসের উপলক্ষে শোক র্যালি এবং আমরা সামনের সারিতে দেখেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভাগীয় যারা প্রধান আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের বিভাগীয় প্রধান, তারা কিন্তু অংশ নিয়েছেন। শিক্ষকরা অংশ নিয়েছেন, এখানে সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছেন সামনের সারিতে, তারা এই শোক র্যালিতে অংশ নিয়েছেন। এনসিপি নেতাকর্মীরা অংশ নিয়েছেন এবং এখানে আমরা আরো দেখতে পেরেছি শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, এখানে আরো যে অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এই শোক র্যালিতে অংশ নিয়েছেন। আমরা দেখেছি যে 9:30টায় কিন্তু এই শোক র্যালি শুরু হয়েছে, এখনো কিন্তু র্যালিটি চলছে, অর্থাৎ নগরীর বিভিন্ন সড়ক তারা প্রদক্ষিণ করছেন এবং এই শোক র্যালি শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তারা সেখানে জড়ো হবেন। সেখানে আরো নানা কর্মসূচি রয়েছে, সেখানে আলোচনা সভা রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে সেখানে কিন্তু আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং দিনব্যাপী কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই জুলাই শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠান চলছে। আমরা সকালে দেখেছি উপাচার্যের নেতৃত্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ পীরগঞ্জের যে আবু সাঈদের গ্রামের বাড়ি, আবু সাঈদের কবরস্থানে, সেখানে কিন্তু তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, কবর জিয়ারত করেছেন এবং দোয়া মাহফিল সেখানে অনুষ্ঠিত হয়েছে, সেখানে তারা অংশ নিয়েছেন। এবং এই র্যালির পরে যে আলোচনা সভা হবে সেখানে 4 জন উপদেষ্টা আছেন, তারা কিন্তু সেই আলোচনা সভায় অংশ নেবেন। এছাড়াও সারাদিন ব্যাপী আসলে দুস্থদের মধ্যে খাবার বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছবি প্রদর্শনী সহ আরো জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন এবং নিহতের পরিবারের সদস্য, তাদের সবাইকে নিয়ে কিন্তু সারাদিন ব্যাপী অনুষ্ঠান রয়েছে। তানভীর, এই ছিল এখানে। ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা রংপুরের খবর জানছিলাম, সহকর্মী ফখরুল শাহিন জানাচ্ছিলেন। দর্শক, আমাদের আরেক সহকর্মী চট্টগ্রাম থেকে আজিম নিহাদ যুক্ত হয়েছেন। ছোট্ট একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই। শহীদ চট্টগ্রামের যে প্রথম শহীদ ওয়াসিম, তার স্মরণেও কিন্তু চট্টগ্রামে বিভিন্ন আয়োজন রয়েছে, সেই খবরটি জানবো আজিম নিহাদের কাছ থেকে। নিহাদ। আমি মূলত এখন এই মুহূর্তে আছি শহীদ ওয়াসিমের কবরস্থান, যেখানে সেই কবরস্থানে আমি রয়েছি। কিছুক্ষণ আগে তার বাড়িতে আমি ছিলাম। সেখানে আমরা যেটি দেখেছি যে ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার বাড়িতে গিয়েছেন এবং সেখানে তার বাবা মায়ের সাথে কথা বলেছেন। এবং এই একই সময়ে আমরা যেটি দেখেছি সেখানে বেশ শোকাবহ পরিবেশ তৈরি হয়েছিল। তবে শুধুমাত্র ছাত্রদল ছাড়া এখনো পর্যন্ত তার
বাড়ির খোঁজখবর নিতে বা শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে কাউকে আসতে দেখা যায়নি। শুধুমাত্র ছাত্রদলের জেলা ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বা অন্যান্য কোনো সামাজিক, রাজনৈতিক বা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো কর্মসূচি দেখা যায়নি। তবে শহীদ ওয়াসিমের বাবার সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে তার সন্তানের মৃত্যুর আজকে 1 বছর হতে চললো এবং এই 1 বছরে মৃত্যুবার্ষিকীতে তাদের যে খোঁজখবর নিচ্ছেন বিভিন্নভাবে ফোন করে, বিভিন্নভাবে যোগাযোগ করে, তাতে তিনি খুশি। তবে তিনি আক্ষেপের বিষয় যেটি জানিয়েছেন, যে স্বপ্ন নিয়ে ওয়াসিম মূলত আত্মত্যাগ করেছিলেন, সেই ওয়াসিম কিন্তু সেই স্বপ্ন কিন্তু এখন বাস্তবায়ন হচ্ছে না। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বিগ্ন। তিনি যেটি বলছেন যে তার সন্তানের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যেন সরকার পদক্ষেপ নেয়। একই সাথে ওয়াসিমের আরও নানা ধরনের আয়োজন তিনি প্রত্যাশা করেছিলেন জেলা প্রশাসকের পক্ষ থেকে, সেই ধরনের কোনো আয়োজন আসলে এখন পর্যন্ত নেই। যার কারণে তিনি বলছেন যে তার সন্তানকে মনে রাখার জন্য যেন এবং আমরা সকাল থেকে মূলত ওয়াসিমের যেই উপজেলা পেকুয়া উপজেলা, সেই পেকুয়া উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলছি। মূলত এই ওয়াসিমের যে গৌরবান্বিত ইতিহাস, সেটি তারা বলছেন যে বাংলাদেশের মানুষ যেন স্মরণ করে এটি লিখে রাখে। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি, আজিম নিহাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ। জুলাই গণ অভ্যুত্থান আশুলিয়ায় 6 জন আন্দোলনকারীকে পোড়ানোর মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনের পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আদেশ আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে আজ এই বিষয়ে শুনানি হবার কথা রয়েছে। এর আগে সকালে এই ঘটনায় জড়িত সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শহীদুল ইসলাম সহ 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ঘটনার বিবরণ দিয়ে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গেল বছরের 5 আগস্ট বেলা 3টার দিকে আশুলিয়া থানার সামনে 5 জনকে গুলি করে হত্যা করা হয়। এর বাইরে আরও 1 জন গুলিতে গুরুতর আহত হন। 1 জনকে জীবিত এবং 5 জনকে মৃত অবস্থায় প্রথমে একটি ভ্যানে তোলা হয়। সেখান থেকে পুলিশের একটি গাড়িতে তোলে পুলিশের গাড়িতে এই 6 জনকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি না ভাঙতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ময়মনসিংহে সত্যজিৎ রায়ের দাদা প্রখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর স্মৃতি বিজড়িত পৈতৃক বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্তে উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন মমতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বাংলাদেশ সরকারকে ভাঙবার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সংবাদ বিজ্ঞপ্তিতে বাড়িটি ভাঙায় দুঃখ প্রকাশ করে। সেই সাথে ঐতিহ্যবাহী বাড়িটি সংস্কার ও পুনর্নির্মাণে সহযোগিতা করার কথাও জানিয়েছে ভারত। বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সরকার। এখন থেকে সে দেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা সহজেই দেশে আসা যাওয়া করতে পারবেন। মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। আর এই সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা প্রয়োজনে সহজেই দেশে এসে পুনরায় কর্মস্থলে ফিরতে পারবেন। দূতাবাস জানায়, ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে মালয়েশিয়া সরকার এই উদ্যোগ নিয়েছে। এর মধ্যে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। উপত্যকাটিতে একদিনে আরও 61 জন ফিলিস্তিনিকে হত্যা করে জায়নবাদীরা। এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান 2 জন। মঙ্গলবার উত্তর গাজার 7ই শরণার্থী শিবিরে হামলা চালায় জায়নবাদী সেনারা। এতে নিহত হন অন্তত 23 জন। গাজা শহরের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে হামলায় প্রাণ গেছে 6 জনের। এছাড়া দক্ষিণ গাজায় ইসরায়েল যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ সংস্থা GHF পরিচালিত একটি কেন্দ্রেও হয় হামলা। জাতিসংঘের তথ্য মতে মে মাসের শেষ থেকে এখন পর্যন্ত GHF-এর বিভিন্ন ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন 875 জন। এদিকে নতুন করে উত্তর গাজার 16টি স্থান থেকে ফিলিস্তিনিদের সরে যাবার নির্দেশ দিয়েছে IDF। ইসরায়েলের কঠোর অবরোধের ফলে উপত্যকায় বেড়েছে শিশুদের অপুষ্টি, যেখানে প্রায় 10 শিশুর 1 জন ভুগছে পুষ্টিহীনতায়। খেলার খবর জানাবো। আজ সিরিজ নির্ধারণী তৃতীয় এবং শেষ T20। বাংলাদেশ শ্রীলঙ্কার সামনে সিরিজ জয়ের সুযোগ।
আজকের ম্যাচ সামনে রেখে গতকাল প্রথমবার দিনের আলোতে অনুশীলন করেছে টাইগাররা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য এই ম্যাচের একাদশেও আসতে পারে পরিবর্তন। তবে জয় দিয়ে শেষটা রাঙাতে চান সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, আর সহজেই ছেড়ে দিতে চান না লঙ্কান কোচ সনাথ জয়সুরিয়া। প্রেমাদাসায় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টাতে। কলম্বো থেকে রেদওয়ান শুয়েবের রিপোর্টে দেখব বিস্তারিত। দীর্ঘ ৩৫ দিনের লম্বা সফরের সমাপ্তির অপেক্ষা, তবু শেষ টি-20কে সামনে রেখে অনুশীলনে সিরিয়াস বাংলাদেশ। যথারীতি রাতের ম্যাচ, তবে এদিন ফ্লাড লাইট নয়, প্রথমবার কলম্বোর কাঠফাটা রোদ্দুরে ঘাম ঝরিয়েছে টিম টাইগার। সে অভিযানে উইনিং কম্বিনেশন ধরে রাখাটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের। নেপথ্যে পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। তাসকিন, মোস্তাফিজ, তানজিম, সাকিবদের কেউই 3 ফরম্যাটে খেলেননি। তবুও পেসারদের নিয়ে বাড়তি সতর্কতায় একাদশে পরিবর্তনের ইঙ্গিত সিনিয়র সহকারী কোচের। কোনো টিমই তো চাইবে না তার উইনিং কম্বিনেশনটা ভাঙার জন্য, এটা নর্মালি সবাই করে থাকে। বাট আমাদের সেটাতে দিকেও তাকাইতে হয় অনেক সময়, কারণ ছেলেরাও ইঞ্জুরি থেকে অনেকে আসছে, অনেকে ওয়ার্কলোডটাও আমাদের খেয়াল করতে, কারণ আমাদের পেস বোলারদের ফিডব্যাকটা আমাদের জন্য খুব জরুরি। একাদশ পজিশন গোছানোর চ্যালেঞ্জ নিয়ে কোনো রাগ ঢাক নেই সালাউদ্দিনের। স্বীকার করেছেন দলের নির্মম বাস্তবতার কথা। বিভিন্ন সময় হিমশিম খেতে হচ্ছে অধারাবাহিক পারফরমেন্সে। লাস্ট ম্যাচটা আমরা যেভাবে খেলেছি মনে হচ্ছে ভালো মোমেন্টাম পেয়েছি এবং কনফিডেন্সটাও আমাদের আসছে। তাই হোক যে এখানে আমরা শেষটা ভালোভাবে করতে পারি এবং ইনশাআল্লাহ আমরা ভালো খেলার চেষ্টা করব। এমনকি তার আগের বছরও স্বাগতিকদের হারানোর কীর্তি আছে বাংলাদেশের। যদিও অতীত নিয়ে পড়ে থাকতে চায় না টাইগাররা, আর লঙ্কানরাও পরিস্থিতি বুঝে খেলতে চায়। অতীত ইতিহাসের জন্য কোনো বাড়তি চাপ নেই, তবে প্রতিটা ম্যাচেই চ্যালেঞ্জ থাকে। আমি ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস আশা করছি। ক্রিকেটাররা জানে তাদের কি করতে হবে। আশা করছি আমরা বাউন্স ব্যাক করব। 2 ম্যাচ পর ওয়ানডে আর টি-20 সমীকরণটা একই ছিল। তবে ওডিআইয়ে যা হয়নি, এবার ছোট ফরম্যাটে তা করে দেখানোর পালা টাইগারদের। শেষ ভালো যার সব ভালো তার, সেটা করে দেখাতে পারলে শ্রীলঙ্কার মাঠে প্রথমবারের মতো যে কোনো ফরম্যাটে সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24 আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো, শ্রীলঙ্কা।